এই ভিডিও দেখার পর দুইটা রাষ্ট্রের কলিজা কাঁপছে শতভাগ। আজকের এই খবরটাতে আলহামদুলিল্লাহ বিশাল একটা সুসংবাদ আছে, বাট আমি চাই এই সুসংবাদটাকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক। বিরাট খুশির সংবাদ, আর এই খবরে আশা করি যে আপনারা সকলেই খুশি হবেন। খারাপভাবে নিয়েন না, মানে আমাদের কুমিল্লার ভাষাকে ভৈরা দিছে, মানে মাঝে মাঝে উচিত শিক্ষা দিলে এটা বলে আর কি। তবে ঠেলার নাম বাবাজি, আর আলহামদুলিল্লাহ আজকে গেরিটা বাকাইয়া বড়াইয়া এখন আনছে, মনে করলেন যে মিডল পয়েন্টে আসো খেলবো। একদিনেই নতুন চমক দেখালেন। এই চমক আমরা শুধু দেখতেই থাকবো, দেখতেই থাকবো, দেখতেই থাকবো। আর নিন্দুকেরা শুধু নিন্দা করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এবং এটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ হতে যাচ্ছে আমাদের সবার জন্য, আমাদের জাতির জন্য, বাংলাদেশের জন্য, সব উপদেষ্টার জন্য, সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য, ক্ষমতায় যারা আছেন তাদের জন্য। বাংলাদেশকে শত্রু দেশ হিসাবে ঘোষণা করেছে ভারত। আপনারা যাদেরকে বন্ধু ভাবতে চান বা ভারতীয় ন্যারেটিভ বিক্রি করে রাজনীতি করবেন বাংলাদেশে, তারা আপনাদেরকে বন্ধু পাবেন না। তারা মনে করেন বাংলাদেশ মানে একটা শত্রু ভাবাপন্ন দেশ, বা যেটাকে আমরা বলি হস্টাইল কান্ট্রি ফর ইন্ডিয়া। আপনি সালাউদ্দিন কেডায়? আপনি বাংলাদেশের মালিক, হ্যাঁ? এই জন্য আপনি ঠিক করে দিবেন যে অন্য বিরোধী দলরা কি করবে না করবে। তারা আদালতে যাবে না, রাস্তায় যাবে না, ইউনুসকে উঠো খোয়া দিবে আপনাকে সহ। এটিকে আপনি ঠিক করবেন? এত পুতু হয়ে গেছেন আপনি। কে সরকারের? এখনই ক্ষমতা চলে গেছেন, ইন্ডিয়ানরা কনফার্ম করে দিচ্ছে আপনারা ক্ষমতায় আছেন না। এই মাস্টার প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে যে দুর্বৃত্তায়নের রাজনীতি, পেশি শক্তির রাজনীতি এবং কালো টাকার রাজনীতি, ভোট চুরির রাজনীতি, কেন্দ্র দখলের রাজনীতি, হুন্ডা গুন্ডার রাজনীতি, এটা থাকবে না। চূড়ান্ত সিগন্যাল মিলছে, পাওয়া যাচ্ছে। বাংলাদেশ বদলে যাচ্ছে, একটা নতুন বাংলাদেশ হতে যাচ্ছে। যারা জাতীয় পার্টির সাথে 14 দলকে নিষিদ্ধ করতে চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে। কেন? আপনি সালাউদ্দিন কেডায়? আপনি বাংলাদেশের মালিক, হ্যাঁ? এই জন্য আপনি ঠিক করে দিবেন যে অন্য বিরোধী দলরা কি করবে না করবে। তারা আদালতে যাবে না, রাস্তায় যাবে না, ইউনুসকে উঠো খোয়া দিবে আপনাকে সহ। এটিকে আপনি ঠিক করবেন? এত কুতু হয়ে গেছেন আপনি। কে সরকারের? কে লাগেন আপনি? এত বড় হুকুম দিতেছেন আপনি কিসের ভিত্তিতে? এখনই ক্ষমতা চলে গেছেন, ইন্ডিয়ানরা কনফার্ম করে দিচ্ছে আপনারা ক্ষমতায় আছেন না। এই জন্য আপনি বিরোধী দলকে হুকুম দিতে আছেন। যারা বিরোধিতা করতে চায় তারা আদালতে যেতে পারে। তারা কোথায় যেতে পারে এটা কি আপনার কাছে শুনে করবে? এত নিজেকে কুতুব বাঁচছেন কেন? বেশি কুতুব বাঁচছিলেন না? ডাকসুতে কি হচ্ছে বুঝেন নাই? এখন আক্কেল হয় নাই? ডাকসুতে কি হচ্ছে? আক্কেল হয় নাই? হবে, সামনে আরো হবে। এরকম একটা পর একটা কাপড় খুলতে থাকবে আপনাদের। ইন্ডিয়ান দালালি করার কাপড় আপনি আর এবার খুঁজে পাইবেন না। নিজে বাসায় আজকাল বাসাটা দেখছেন, সাংবাদিক সম্মেলনের বাসা, পুরো বাপরে বাপরে, তো রাজার বাসা মনে হয় জানি। এই বাসায় বসে একটা রীতিমতন রাজার আসনে বৈশা উনি সাংবাদিক সম্মেলন করে। সেইখানে বসে তুমি বলতেছেন অন্যান্য দলের সঙ্গে, দলের বিরুদ্ধে বিএনপি দলীয় অবস্থান ব্যাখ্যা করতেছে। কি সাংঘাতিক! আর ততদিক বড় করে এই রিপোর্টটা ছাপতেছে আমাদের প্রথম আলো। কি মজা না? হ্যাঁ, চোরে চোরে মাসতুতো ভাই, ইন্ডিয়ান দালালদের মধ্যে একটা ভাই ভাই আলাপ হয়েছে, ভাই ভাই সম্পর্ক করে উঠছে। তারা ঠিক করবে বাংলাদেশের বিএনপি বাদে বাকি দলগুলা কিভাবে কি করবে, এটা কি তারা ঠিক করবে? এত নিজেদেরকে বিশাল, হ্যাঁ, জাতীয় পার্টি আর বামদের ত্রাতা হয়ে উঠতে চাচ্ছে বিএনপি। পারছিল ঠেকাতে আওয়ামী লীগের বেলায়? মানুষ উপরে বলা দেন না, কোথাও আছে নাকি উপরে বলা দেন? এগুলো তার মনে রাখা উচিত। বিএনপিকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বিএনপি এই যে 21-22-23 2021-22-23 যে আন্দোলন করছিল, কেন আন্দোলন করছিল? কেন আদালতে যায় নাই? কেন এই যে এখন বাকি সবাইকে যে আদালত দেখাইতেছে, সালাউদ্দিন সাহেব আপনি আদালত দেখান নাই কেন? আপনাকে যে অপহরণ করে উঠে নিয়ে গেছিল, আন্তরাষ্ট্রীয় অপহরণ, তো আদালতে যান নাই কেন? ওইখানে 9 বছর পরে থেকে আরো বেশি করে ইন্ডিয়ান দালালি নিছিলেন কেন? আদালতে গেলে হইতো না? আপনার বউ তো ছিল বাংলাদেশে, আদালতে যাইতো। আদালত মারান, হ্যাঁ? আদালতে গিয়ে সলভ করেন নাই কেন? সবই তো আদালতে সলভ করা যায়, জান, তাই না? এ তো আপনি তো দায়ী দাবি করতেছেন। জাতীয় পার্টির এই লুচ্চামি, এই বামপন্থীদের এই লুচ্চামি যাতে আদালতে গিয়ে সলভ করা যায়, তাই না? তো তাইলে আপনারা সলভ করা যেত, আপনি জান নাই কেন কোর্টে? বেশি বুঝছেন? হ্যাঁ, অপরকে পরামর্শ দেওয়ার আগে পরামর্শ নিজের উপরে খাটান। তারপর আবার কি করতেছেন? আপনি ভয় দেখাইতেছেন আমাদেরকে। আন্তর্জাতিক ও আঞ্চলিক হস্তক্ষেপের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন উনি সালাউদ্দিন। কেন? ইন্ডিয়ানরা বলছে হস্তক্ষেপ করবে, হ্যাঁ, করে দেখান না। আপনি দালাল দেখে নিয়ে আসেন, দালালরা তো উচ্ছেদ হবে, আপনারা উচ্ছেদ দিয়ে দেবেন। ভালো হবে না? মাথাও নাই, মাথাও থাকবে না। মানুষকে জ্ঞান দিতে আইসেন না, এই জ্ঞানাকে নিজের বিরুদ্ধে প্রয়োগ করে। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এগুলো কি করে হবে বাংলাদেশে, সেটাকে আপনি ঠিক করে দিবেন? হ্যাঁ, নিজেকে এত ক্ষমতাবান ভাবতে শুরু করে দিয়েছিল। সাংবিধানিক শূন্যতা? কোন সাংবিধানিক? আপনি তো একই কথা বলছেন, একবার বলছিলেন না জুলাই আগস্টে কিচ্ছু হয় না।
সব আবেগ, একটু আবেগ মাত্র। তারপরে তো কিছু হয় নাই। আপনি যে পড়েছিলেন আসলে 9 বছর ইন্ডিয়াতে, দেশে আসছেন কেমনে? আসতে পারতেন জুলাই আগস্টে কিছু না হইলে? আপনি ফিরতে পারতেন না। দালালি তো করছেন ওখানে। ওখানে একটা আয়েসে বসে শিলংয়ের বাসা ভাড়া করেছিলেন। কে দিচ্ছে বাসার খরচ, টাকার খরচ? এসালম ইন্ডিয়া। হ্যাঁ, এই চারিদিকে এত দালালি করে আপনি কয়দিন বাঁচবেন? হ্যাঁ, পাবলিককে দেখায় দেখায় নামাজ পড়েন আজকাল পাঁচ ওয়াক্ত। হ্যাঁ, আপনি কি মনে করেন এগুলা করলে সবাই ভুলে যাবে সবকিছু? আপনি কে? এগুলা করা তো আসলে আল্লাহকে বিরুদ্ধে ভালো না। জেনে শুনে যে একটা পাবলিকের বিরুদ্ধে কাজ করছে, আপনি কি মনে করেন এর কোনো ইম্প্যাক্ট নাই? আপনি নামাজ পড়লে আপনার সব অপরাধ, সব পাপ ধুয়ে যাবে। 5টা দেশকে তারা, প্রতিবেশী রাষ্ট্রকে ভারত শত্রু দেশ হিসাবে তারা ঘোষণা করেছে, অর্থাৎ হস্টাইল কান্ট্রি হিসাবে ঘোষণা করেছে 5টা দেশকে। দেশগুলো হলো চীন, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং নেপাল। আর দুটো দেশ শুধু ভুটান এবং মিয়ানমারকে তারা বাহিরে রেখেছেন। বাট এখানে বলে রাখি, এই 2টা দেশের সাথে তাদের সম্পর্ক, ডিপ্লোম্যাটিক টাই যেটা, সেটা কোনো অবস্থাতেই ভালো নয়, লেডিস এন্ড জেন্টলম্যান। তো এবং চীনের ক্ষেত্রে তারা মনে করেন যে চীনের শত্রু, সেখানে টেরোরিজম নয়। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রে তারা, যেহেতু মুসলিম যেটা দেশ, ইজি প্রে যেটাকে আমরা বলি, জনগণ মানে খাবে, বিশ্বের খাওয়ানোর চেষ্টা করা হবে। সো বাংলাদেশ সন্ত্রাসবাদ আছে, ডক্টর ইউনূস উগ্রবাদকে পছন্দ করেন, বাংলাদেশ উগ্রবাদী রাষ্ট্র, এগুলা এই নেগেটিভটা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এই মোটে ইন্ডিয়া দ্বারা। আপনারা যারা বাংলাদেশি রাজনীতিবিদরা আছেন, দেখুন আপনারা এই যে 71-এর চেতনা আর মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের পক্ষে সপক্ষের শক্তি, এই 54 বছর আগের এই নতুন প্রজন্মকে ট্যাগ দিয়ে ভারতীয় নেগেটিভ প্রচার বা প্রতিষ্ঠা করে, রাজনীতি বা সেল করে, বিক্রি করে রাজনৈতিক উদ্দেশ্য বা চরিতার্থ হাসিল করার প্রচেষ্টা আপনারা করতেছেন, সেটা বুঝে শুনে করবেন। কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি আমি বলছি, আমি ওয়ার্নিং ইউ, আই এম গিভিং ইউ ওয়ার্নিং রাইট নাও। অলদো এগুলো খাচ্ছে না মানুষ, কয়েকটা জিনিস ফেল হয়েছে পৃথিবীতে, মানে অনেক নেগেটিভ গুলা, মানে সন্ত্রাসবাদ, মুসলিম দেখলেই সন্ত্রাসী, জঙ্গি বানিয়ে, এই নেগেটিভ হ্যাজ বিন এক্সপোজড বাই ইন্টারন্যাশনাল প্লেয়ার্স এন্ড ইন্টারন্যাশনাল মিডিয়া, মানে যেটা মানে যেগুলো আছে। তো এই আউটক্রাই আর মানে বর্তমানে পৃথিবীতে কোথাও জায়গা নেই, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে কল্পনা করেন বাংলাদেশকে শত্রু বা বাপন্ন দেশ, হস্টাইল কান্ট্রি হিসাবে তারা প্রতিষ্ঠা করেছেন ভারত, মানে এই ডেজিগনেটেড বাংলাদেশ, মানে এলং উইথ পাকিস্তান, যে জঙ্গিবাদ এবং উগ্রবাদের কারণে তারা থ্রেট মনে করেন। অথচ দেখেন বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো উগ্রবাদ মানে জঙ্গিবাদ নেই। কেউ ভারতের বিরুদ্ধে টাফ ল্যাঙ্গুয়েজ করতে পারেন বা অন্যান্য পশ্চিমা কোনো দেশের বিরুদ্ধে, দ্যাট ইজ হোয়াট ইট ইজ, আই আন্ডারস্ট্যান্ড, দে শুড নট বাট দে ডু ইট, আমরা বলছি। কিন্তু দেখেন তারা এই জিনিসটাকে তারা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন এবং বাংলাদেশকে পট্টে করতেছেন বাংলাদেশটা ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি। অলদো পৃথিবীর মধ্যে যদি কোনো দেশের মধ্যে ফান্ডামেন্টালিস্ট দেশ হিসেবে থাকে, তার নাম হচ্ছে ভারত। এটা আমার বক্তব্য নয়, এটা বক্তব্যটা আছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, বিভিন্ন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, তারা বলছেন যে ভারত হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টালিস্ট এই মুহূর্তে, রাইট? আপনার এই সারা পৃথিবীতে কল্পনা করেন যেখানে এই মুহূর্তে তারা বাংলাদেশকে, এটা তারা এখন, আমাদের মিডিয়ার দুর্বলতা হলো তারা ঠিক মতো এগুলাকে প্রতিষ্ঠা করতে পারেন না। তারা একটা খবর দিবে, দিয়ে এখানে শেষ। আমরা ভারতের রিপাবলিক বাংলার মতো 2-1টা চ্যানেল বাংলাদেশে দরকার, লেডিস এন্ড জেন্টলম্যান, ট্রাস্ট মি। আমি যদি সময় করতে পারতাম, আমি এটা দায়িত্ব নিতাম। ভারতের রিপাবলিক মিডিয়া যেভাবে মিথ্যাকে সত্যে মানে পরিণত করার চেষ্টা করে, পারবে না কখনোই, চেষ্টা করে তারা বিভিন্ন ভাবে করে বাংলাদেশকে, এটার একটা মানে রেপ্লিকা আমাদের থ্যাংক ইউ সো মাচ, এটার একটা রেপ্লিকা বাংলাদেশে আমাদের জন্য দরকার আমি মনে করি। আপনি দেখেন একটা খবর দিয়ে এটা শেষ, অথচ এটা একটা গুরুত্বপূর্ণ খবর যে বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্র। না, এখন বাংলাদেশ যদি মনে করে, ভারত যদি মনে করে বাংলাদেশ মানে শত্রু রাষ্ট্র এবং থ্রেটেনিং কান্ট্রি, তাহলে এটা সম্পর্ক কিভাবে হবে এটা ভারতের সাথে? এটা নিয়ে কথা বলা দরকার, এটা নিয়ে আলোচনা মানে প্রোগ্রাম আফটার প্রোগ্রাম হওয়ার দরকার। কিন্তু আপনি দেখেন 2-1টা শব্দ বলেই তারা এখানে দায়িত্বটা তারা এখানে রেখে দিয়েছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় আর ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয়ের মাঝে একটা মিল খুঁজে পাওয়া যায়। ছাত্র শিবির জন্ম নিয়েছে 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। কিন্তু সেই ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারেন নাই। বহু মাইট-টাইট খেয়ে তারা অনেকটা নিশ্চুপ হয়ে পালিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে, যেন তারা চলে গিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। জাকজমক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ভিপি পর্যন্ত হয়েছিলেন জসিমউদ্দিন সরকার সেই 80-র দশকে। আবার দেখছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির জমজমাট অবস্থায়, বামপন্থীদের সাথে প্রায়ই তাদের সংঘর্ষে ছাত্র শিবিরেরই প্রভাবটাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছিলাম। আর সেই ছাত্র শিবির বিনা রক্তপাতে, কোনো ধরনের রক্ত না ঝরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় করলেন এবারের ডাকসু নির্বাচনে।
আর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মক্কায় উনার আত্মীয় স্বজনরা, উনার প্রতিবেশীরা উনাকে থাকতে দেন নাই। উনার সহ পাঠীদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে উনার মদিনায় হিজরত করতে হয়েছে, উনার চলে যেতে হয়েছে মক্কা ছেড়ে। মদিনায় গিয়ে উনি অনেকগুলা যুদ্ধ করেছেন। মক্কা থেকে উনার প্রতিপক্ষরা, ইসলামের দুশ্মনেরা গিয়ে উনার সাথে মদিনায় যুদ্ধ করলেন। অনেকগুলা যুদ্ধ হলো মদিনায় থাকা অবস্থা উনার। সেই মদিনায় যুদ্ধ করতে করতে মদিনায় উনি রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। মদিনার মানুষেরা শান্তিতে থাকলেন। সেই শান্তির বার্তা চলে গেল পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। মদিনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র এত সুন্দর, মানুষ এটাকে উদাহরণ হিসাবে দেখার জন্য, জানার জন্য মদিনায় আসা শুরু করলো। ট্যুরিজম শুরু হয়ে গেল মদিনায়। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কায় যখন বিজয় করতে আসলেন তখন একটা ফুটা রক্তপাত উনার হয় নাই। যেই মক্কায় উনাকে থাকতে দেয় নাই, সেই মক্কায় উনি যখন বিজয়ের বেশে এসেছেন তখন ওই প্রতিপক্ষরা, ওই কাফেররা তারা ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন। অনেকে ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়েছেন এবং আত্মরক্ষার জন্য ভয়ে কম্পিত অবস্থায় ছিলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছে, যেখানে তাদের রক্ত ঝরেছে, তাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে। এখানে তাদের প্রথম শহীদ আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে 80 দশকে শহীদ হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যে নাকি ছাত্র শিবির প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসিম আলীকে ফাঁসির মাধ্যমে শেখ হাসিনা দুনিয়া থেকে বিদায় করেছে। আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ফুটা রক্ত না জড়িয়ে সাদিক কায়ুম, ফরহাদ হোসেন আর মহিউদ্দিনরা বিজয়ের মালা পড়েছেন। এজন্য আমি বললাম আল্লাহ রাসূলের মক্কা বিজয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বিজয়ের মাঝে একটা বিশাল মিল রয়েছে। এই মিলের পিছনে পজিটিভলি যদি আপনারা নেন তাহলে আপনারা দেখতে পাবেন যে তারাও সেই আল্লাহর রাসূলের আদর্শেই নিজেদের জীবন গড়েছেন এবং সেই আদর্শে নারী পুরুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা ছাত্র শিবিরকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তার এই পোস্ট আমাকে নস্টালজিক করেছে। ইতিমধ্যে যারা পড়েছেন বা জেনেছেন তাদেরও নিশ্চয়ই নস্টালজিক করেছে। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে 5 বছর আগে পোস্ট করা আরেকটি পোস্ট, যা কিনা এখন যিনি আইন এবং বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন এবং একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চার্জে আছেন উপদেষ্টা হিসেবে, অধ্যাপক আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় আইনের অধ্যাপক, তিনি 5 বছর আগে 2020-এর 12 জুন একটি পোস্ট দিয়েছিলেন তার ফেসবুকে। আর সেখানে তিনি এটি ছিল আসলে হাইপোথেটিক্যাল, ইমাজিনারি একটি পোস্ট, যে আমি যদি কখনো ক্ষমতার ভাগিদার হই, আমি যদি কখনো ক্ষমতাশীল হই, আমি যদি পাওয়ারে যাই, তাহলে আমি কিছু বিষয় করব, কিছু বিষয় করব না। এই কাজগুলো আমি করব মানুষের ভালোর জন্য, রাষ্ট্রের ভালোর জন্য, দৃষ্টান্ত স্থাপন করবার জন্য, আর এই কাজগুলো থেকে আমি বিরত থাকবো। এরকম কিছু ইচ্ছা পোষণ করে তিনি একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টটি শেয়ার করেছেন হাসনাত আব্দুল্লাহ। তো যারা সেই পোস্টটি পড়েছেন তো পড়েছেন, আমাকে সহ্য করবেন। যারা পড়েননি তাদের জন্য আমি সেই পোস্টটি পড়ব এবং আমি বিশ্বাস করি আপনারা এগুলোর সঙ্গে রিলেট করতে পারবেন। প্রিয় দর্শক, অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এটি আসলেই খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ হতে যাচ্ছে আমাদের সবার জন্য, আমাদের জাতির জন্য, বাংলাদেশের জন্য, সব উপদেষ্টার জন্য, সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য। শুরু করছি আসিফ নজরুলের আকাঙ্ক্ষাগুলো। যদি ক্ষমতা থাকতো আইন করতাম, এই ছিল শিরোনাম। বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে, পাবলিক ট্রান্সপোর্টে চড়তে হবে, বাসে, ট্রেনে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। সরকারি কর্মকর্তা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টারা যখন রাস্তায় চলাফেরা করবেন, রাস্তার গাড়ি থামিয়ে দিতে পারবেন না, কোনো লেইন বন্ধ করতে পারবেন না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবেন না। এই বিষয়ে সংসদকে জানাতে হবে। জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য, মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। অন্যান্য ক্ষেত্রে আরো বহু কিছু করতাম, যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী, তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম। 5 বছর আগে পোস্টটি করা হয়েছিল আর তাতে ভিউ দেখাচ্ছে 77K, 77,000 লোক সেটি দেখেছিলেন। 38.8K কমেন্টস হয়েছিল, 38,800 লোক কমেন্ট করেছিলেন
25K শেয়ার হয়েছিল, 25,000 লোক সেটি শেয়ার দিয়েছিলেন, কম না। তো প্রিয় দর্শক, আজ 5 বছর পরে বা গতকাল কেন হাসনাত আব্দুল্লাহ এই পোস্টটি দিলেন? আমি ধারণা করছি যে গত পরশুদিন সোমবার দিন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা জনাব নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন। 3 দিন বা 4 দিন তিনি সিঙ্গাপুরে থাকবেন। আর গতকালই আমি এই উপলক্ষে একটি কন্টেন্ট বানিয়েছিলাম। আমি প্রশ্ন তুলেছিলাম যে তিনি যে সিঙ্গাপুরে গেলেন তার খরচ কে বহন করবে? ক্যান্সার রোগী তিনি, একজন দুর্ভাগ্যজনকভাবে, আমি দুঃখিত বিষয়টি জেনে, কষ্ট পেয়েছি, তার আশু রোগ মুক্তি কামনা করছি আবারও। তো আমি প্রশ্ন তুলেছি যে তিনি যে গেলেন কার খরচে তার চিকিৎসাটি হবে? ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল, নিশ্চয়ই রাষ্ট্রকেই বহন করতে হবে সেই ব্যয়। আর তিনি একা না, তাকে আমি টার্গেট করিনি, আবারও বলছি, তার প্রতি আমার সমস্ত সহানুভূতি সহমর্মিতা আছে। তাকে আমি টার্গেট করিনি, তাকে উপলক্ষ বানিয়েছি মাত্র, কারণ তার নামটি পত্রিকায় এসেছিল যে তিনি চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেলেন। তো সেই জন্য আমি অনেকদিন থেকে ভাবছিলাম, আমি দেখতাম হাসিনা আমলেও ছোট ছোট কারণে রাষ্ট্রপতি আব্দুল হামিদ চোখ দেখাবার জন্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে দৌড়াচ্ছেন, অন্যরা সিঙ্গাপুরে দৌড়াচ্ছেন। সব আমলে এটি হয়েছে, বিএনপি আমলে হয়েছে, আওয়ামী আমলে মহোৎসব চলছিল এইসব বিষয়ে। 2019-এ ওবায়দুল কাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ ডলার খরচ করে আসলে বাইপাস করিয়ে আনা হয়েছে সিঙ্গাপুর থেকে। তো এই বিষয়গুলো আমাদের দেশে আছে। আর বরাবরই আমি প্রশ্ন তুলতে চাইতাম, নিজের মনে মনে প্রশ্ন করতাম যে কেন, যেখানে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন না, হসপিটালে দীর্ঘ লাইন, হসপিটালগুলো বিশেষায়িত না, ভালোভাবে চিকিৎসা পাচ্ছে না, তাহলে এই দেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত ব্যক্তিরা যখন ভালো চিকিৎসা সেবা পাওয়ার জন্য বিদেশি দৌড়াদৌড়ি করছেন, সেটিকে এই দেশের জনগণের জন্য, এই দেশের ভোটারদের জন্য, এই দেশের নাগরিকদের জন্য দুঃখজনক নয়, তাদের প্রতি তামসা নয়, যোগ নয়। আমার কাছে এরকমই মনে হয়েছে। যখনই আসিফ নজরুল স্যারের এই পোস্টগুলো পড়ছিলাম, আমি আবেগ আপ্লুত হয়েছিলাম, কারণ এমন দেশই তো আমরা চেয়েছিলাম। আর তিনি এমন আশাই তো করেছিলেন যে ক্ষমতায় গেলে আমি এই ভালো কাজগুলো করব, এই মন্দ কাজগুলো করবো না বা হতে দিব না। তিনি 1 বছরের উপরে ক্ষমতায়, তিনি কি করেছেন এই নিয়ে তো প্রশ্ন এখন উঠতেই পারে। ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, তিনি কি তার কাজ ঠিকভাবে করতে পারছেন কিংবা করছেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন করাই যায়। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসেনি, বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ আসেনি। যদি অনেক লোক বায়বীয়ভাবে বলছেন তিনি এটি করছেন ওটি করছেন, এগুলো সবই অভিযোগ। অভিযোগ কিন্তু প্রমাণিত না হলে অভিযোগই থাকছে। তিনি এই অপরাধগুলো করেছেন বা অন্যায়গুলো করেছেন, অনিয়মগুলো করেছেন, প্রমাণ হয় না। কিন্তু তারপরেও কি আমরা তার কাজে সন্তুষ্ট? তার পারফরমেন্সকে আমরা যদি রেটিং করি, আমরা কি সন্তুষ্ট? সম্ভবত তিনি নিজেকে একবার রেটিং করেছিলেন, আমার যদি ভুল না হয়ে থাকে অতীতে। বেশি মার্কস নিজেকে তিনি দিতে পারেননি, এখানে তিনি সৎ থেকেছেন, অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো তিনি যেই আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করেছিলেন 5 বছর আগে, এই কোনো একটি কাজ কি তিনি করেছেন গত 1 বছরে? আই ডাউট ইট। করতে কি পারতেন? 100 টাইমস অবশ্যই করতে পারতেন। তিনি কি গণপরিবহনে চড়ছেন নিজে? আমি জানি না, সম্ভবত না, এবং সম্ভবত না অবশ্যই চড়ছেন না, চললে আমরা জানতাম। আর যেসব কাজের কথা তিনি বলেছেন, যে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, লুটেরা, এদের জীবন তিনি হেল করে দিতেন, এদের জীবনকে নরক বানিয়ে দিতেন, করেছেন কি? এরকম ড্রাস্টিক অ্যাকশন কি তিনি নিয়েছেন? বলিউডের সেই নায়ক যে মুভিটির কথা আমি আমার একটি আগের কন্টেন্টে বলেছিলাম, অনিল কাপুর নায়কের ভূমিকা অভিনয় করেছিলেন। একজন সামান্য রিপোর্টার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন কয়েক ঘন্টার জন্য, 48 ঘন্টা 72 ঘন্টার জন্য। দুর্নীতি পরায়ণ প্রতাপশালী প্রধানমন্ত্রী অমরেশ পুরীকে হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন একজন রিপোর্টার। কি তিনি করেছিলেন আমাদের নিশ্চয়ই মনে আছে যারা মুভিটি দেখেছি। নায়ক, তো নায়ক হবার কোনো প্রচেষ্টা কি তিনি চালিয়েছিলেন গত 1 বছরে? আমার মনে পড়ছে না। জামাত ইসলামী ক্ষমতা আসার চূড়ান্ত সিগন্যাল মিলছে, পাওয়া যাচ্ছে। দর্শক, ক্ষমতা কাঠামোর, পাওয়ার স্ট্রাকচারের যতগুলো উইং আছে, সব দ্রুত গতিতে উইথ ফুল স্পিড জামাত ইসলামের দিকে ছুটছে। কি ঘটেছে আপনাদের দেখাবো। এই পরিস্থিতি তৈরি হচ্ছে ডাকসু জাকসুর ফলাফলের পর। ক্ষমতা কাঠামোর সমস্ত উইং রিয়ালাইজ করছে, তারা বিশ্বাস করছে, এবং ইটস ট্রু, যে বাংলাদেশ এখন জনপ্রিয়তার শীর্ষে জামাত ইসলাম। কারণ তারা চাঁদাবাজি করে না। তাদের বিরুদ্ধে বিএনপি বলে যে তারা ব্যাংক দখল করেছে, কিন্তু এটা পাগলও বিশ্বাস করে না। নিজেদের প্রতিষ্ঠিত ব্যাংক নিজেরা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, এখন পর্যন্ত পুরোপুরি পারে নাই। এটাকে ব্যাংক দখল করা, ওটা জিয়াউর রহমান কবর থেকে এসে বললেও বিএনপির এক কর্মীও বিশ্বাস করবে না, যে বলে সেও বিশ্বাস করে না। ইসলামী ব্যাংক জামাত দখল করেছে, পাগলও বিশ্বাস করবে না। এই কথা যে বলে, এরে মানুষ বলে যে পাগল ছাগল। কি স্টুপিড মার্কা কথা, বলে জামাত ব্যাংক দখল করেছে, কি হয়েছে ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণ করেছে, এটা কোনো কথা? মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অমুক তমুক এটা নাকি দখল করেছে, এটা কেউ বিশ্বাস করবে? আইআইইউসি চট্টগ্রামের এইসব উদ্ভট কথা বলছে। হোয়াট এভার, মানুষ দেখছে জামাত চাঁদাবাজি করে না, তারা মানুষের জন্য কাজ করছে, তাদের চরিত্র ভালো, তারা দুর্বৃত্তায়নের রাজনীতি করে না, তারা চেতনা ব্যবসা করে না, তারা সৎ, যোগ্য, নারী বান্ধব। তাদের কাছে এদেশের সিনেমা নিরাপদ, এদেশের সংস্কৃতি নিরাপদ, এদেশের নায়ক নায়িকারা নিরাপদ, এদেশের হিজাবি নন হিজাবি নারীরা নিরাপদ, এদেশের কওমি মাদ্রাসা নিরাপদ,
ইসলাম নিরাপদ, মসজিদ নিরাপদ, মাদ্রাসা নিরাপদ। জামাত ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে, বাক স্বাধীনতা বিশ্বাস করে। হ্যাঁ, একসময় জামাতের মধ্যে ফ্যাসিজম ছিল, বিশেষ করে দলের ভিতরে এরকমরা কথা বললে চাকরি চলে যেত, কিন্তু জাতীয়ভাবে এগুলো প্র্যাকটিস করতে পারবে না। জামাত লাইনে এসেছে, জামাত কাঙ্ক্ষিত সংস্কার হয়েছে বা হচ্ছে, হওয়ার পথে অনেক কিছু। সবাই ধরে নিয়েছে যে জামাত ক্ষমতা, এই বিশ্বাস সবার মধ্যে তৈরি হচ্ছে। এখন দেখেন, ক্ষমতা কাঠামোর যত উইং আছে, কি বাংলাদেশের পলিটিক্যাল পার্সপেক্টিভে দুইটা উইং খুবই শক্তিশালী। কে ক্ষমতা আসবে কি আসবে না এটা ঠিক করে দেওয়ার বা এগুলো প্রভাবিত করার সক্ষমতা রাখে দুইটা উইং। একটা হচ্ছে টাকা, ব্যবসায়ীরা, আর একটা হচ্ছে বিদেশি শক্তি, যারা ভিয়েনা কনভেনশন অনুযায়ী ডিপ্লোম্যাটিক রিলেশনসের মাধ্যমে ভূমিকা পালন করতে পারে। তাদের জাতীয় স্বার্থের অনুকূলে তারা নানান তৎপরতা চালাতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন, এই দুইটা উইং বাংলাদেশের তারা ক্ষমতা আসবে কি আসবে না এটা প্রভাবিত করতে পারে, এমনকি তারা জনগণকে প্রভাবিত করতে পারে। এই দুইটা উইং জামাতের দিকে বিদ্যুৎ গতিতে ছুটছে। এটা চূড়ান্ত সিগন্যাল যে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব ব্যবসায়ীরা আমির জামাতের সাথে সাক্ষাৎ করেছে। স্কয়ার গ্রুপের এমডি থেকে শুরু করে সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা, বড় বড় বাংলাদেশের যত ব্যবসায়ী সংগঠন আছে, যারা কখনোই জামাত পন্থী না, যারা একসময় হাসিনার কাছে যেত, তারা এখন জামাতের কাছে যাচ্ছে। এর মানে কি? তারা বিশ্বাস করছে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে। যেটি হচ্ছে কূটনীতিকদের দুর্যোগ জামাতের উপর হঠাৎ করে ডাকসু জাকসুর পর মারাত্মকভাবে বেড়ে গেছে। কূটনীতিকের সবাই জামাতের কাছে আসে।